রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা রামধনের বাঁশি। রচনাকাল 12 সেপ্টেম্বর 1985। সত্যজিৎ রায়, তিনি জন্মগ্রহণ করেন 1921 সালের 2রা মে কলকাতায়। তিনি কেবল শুধুমাত্র একজন বিখ্যাত বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টরই ছিলেন না, পাশাপাশি বাংলা সাহিত্যে তার অতুলনীয় অবদান অনস্বীকার্য। তাঁর ফেলুদার মতো তীক্ষ্ণ গোয়েন্দা চরিত্রের ও প্রফেসর শঙ্কুর মতো অসাধারণ বৈজ্ঞানিক মস্তিষ্কের জুড়ি মেলা সত্যিই ভার। গল্পের সূত্রধার আমি সৌম্য, গল্প পাঠে সূর্য। আজ তাকে আমরা অপরিসীম শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি রামধনের বাঁশি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আরেকটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভিতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই। এই সেই খগেশ বাবু, খগেশ খাস্তগির। পুরনো ইট পাথর নিয়ে ঘাটাঘাটি করে। খগেশ বাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই তেমন বদনাম তো কেউ দেয়নি এবারে। ভূত তল্লাটেনি। আপনি 2 রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চাকর এনেছেন তখন আর ভাবনা কি? আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমৎকার সব মন্দির। সব 150-200 বছরের পুরনো। আর আমাদের গায়ে তো বড় কেউ একটা আসে না। আপনি একদিন বাদে এলেন, হি আমাদের পরম ভাগ্য। এতদিন পর মানে 10 বছর। রামধনের মেজুকাকার বন্ধু হলেন খগেশ খাস্তগির। ভদ্রলোক কলকাতায় থাকেন, প্রত্নতত্ত্ব না কি সব জানি চর্চা করেন। তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ে 150-200 বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখা কাগজও বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সে নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনোদিনও ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রকচটা লোক, তার উপর এত বড় ক্ষতি। খগেশবাবু শাস্তি হিসাবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিল। 10 দিন ছিল তার গায়ের ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে নিয়ে 5 মাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো তো রামধন, বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো তো রামধন, বাদলা হয়েছে, কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো তো রামধন বলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুনটি খসতে তো আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট্ট ভাই বিষ্ণু তার দিকে চোখ রাঙিয়ে কথা বলতো। খগেশবাবু এতদিন বাদে গাঁয়ে এসেছেন। গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যিই গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে 2তলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধার হবে। আলো বাতাস দুই আসে, জানলা দিয়ে গন্ডকি পাখা দেখা যাবে। আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি। ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে। বড় সাধের বাঁশি, রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আর আজকের কথা? সেই বাঁশি নিয়ে রামধন গাঁয়ের উত্তরের মাঠে গিয়ে
একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়ের জন্য, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তিও করে না, সেই ভালো। সারা জীবন সে অনেকের অনেক ফাইভ ফরমাস খেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটার কি হবে? ওই বাঁশির জাতি যে আলাদা। এত বছর ফুঁয়ে ফুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসতে হবে। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। হয়তো 10 বছর আগের এক ভদ্রলোক এখনো পুষে রেখেছেন। চেহারায় যে 10 বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছেন। খগেশবাবু এসেছিলেন সকালে। সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্য যখন প্রায় ডুবুডুবু, তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করলো গাছটার পিছনে। খগেশবাবু আবার ভিতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পূর্বে রওনা দিলেন। হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি শান্ত ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার জোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটাও ছিল একতলায় রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার দিকে জানালা দিয়ে ঢুকতে হবে। অবশ্যই সে জানালা যদি খোলা থাকে। হ্যাঁ, জানালা খোলা। রামধন ঢুকলো ঘরে। চারিদিকে টেবিলের উপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো। তাছাড়া রয়েছে কাগজপত্র, কলম, পেন্সিল, দোয়াত ছবি। কিন্তু বাঁশিটা নেই। অন্তত সেটা যে কলঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরিত কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে যে মেঘ একেবারে মাথার উপর, ঝড় বইতে শুরু করেছে। বারান্দার জানালা দিয়ে কয়েকটা শিরীষ গাছের পাতা এসে ঢুকল। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে। খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, খোলগুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করলো যে বারান্দার দিকে জানালা দিয়ে পালাবে, কিন্তু যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে। তাছাড়া তার বাঁশিটাও তো এখনো পাওয়া হয়নি। একটা মচ শব্দ করে দরজার তালাটা খুলল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। যা কপালে আছে তাই হবে। কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না, বরং হলো তার উল্টো। দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিমড়ি দিয়ে শটান পড়লেন মেঝের উপর। আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে
তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে 10 বছর আগে আজকের মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কঁদ বেল প্রমাণশীল পড়ে রামধন মাথা পেটে মারা যায়। তার মেজাজ যতই ভারী হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভেঙে যাবেন তাতে আর আশ্চর্যের কিছুই নেই। শুনছিলেন রামধনের বাঁশি, গল্প পাঠে সূর্য, সত্যপ্রকাশবাবুর চরিত্রে শঙ্খ, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।